আমি শুরু করতে চাই এভাবে যে একটা সিনারি একটু বলতে চাই। আমার মনে হয় আপনারা জানেন, তারপরে যেহেতু আমরা কাজ করি ফিল্ডে বিভিন্নভাবে, একটা প্রশ্ন আসে যে এই স্টেট কার, লেদার ইন্ডাস্ট্রি কার? আচ্ছা, সাজ্জাদ ভাই বলবেন। আমার মনে হয় আসলে মানে স্টেট কার এই প্রশ্নটা দীর্ঘদিন ধরে আমরাও মানে এটা আমাদের মনের মধ্যেও চলে। এই যে যখন বিভিন্ন দপ্তর, বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন রিকোয়ারমেন্ট মিট করে এন্টারপ্রেনরদেরকে কাজ করতে হয়, সো সেই জায়গাটাতে দেখা যায় যে এক ধরনের কোঅর্ডিনেশনের অভাব, এবং এই কোঅর্ডিনেশনটার ফলশ্রুতিতে যেটা হয় যে শিল্প আসলে সাফার করে, এবং এটার জন্য কোনো ওয়ান স্টপ মানে সার্ভিস পয়েন্ট কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি না। সো সেই জায়গাটাতে আমার মনে হয় যে মানে একটু দৃষ্টি আকর্ষণ করছি যে সম্মানিত স্টেট মিনিস্টারও রয়েছেন আজকে। সো যখন কিনা মানে এখানে রেগুলেটরি অথরিটি আবার একই সাথে কাস্টোডিয়ান যারা রয়েছেন, সো যখন কিনা ওই কোঅর্ডিনেশনের মেকানিজমটা একটু ডিফিকাল্টির মধ্যে দিয়ে যাচ্ছে, আবার একই সাথে আমরা জানি যে একটি লেদার টাস্ক ফোর্স রয়েছে, কিন্তু সেটার ফাংশনালিটি আমরা শুধুমাত্র কুরবানি ঈদের আগে চামড়ার দাম নির্ধারণ বা চামড়ার বর্জ্য ব্যবস্থাপনাটা কেমন হতে পারে এই প্রসঙ্গেই আমরা দেখে এসেছি, কিন্তু এইটার আসলে মানে কোনো ফলপ্রসূ বহিঃপ্রকাশ আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। সো এইটার আলোকে আমাদের কাছে মনে হয়েছে যে সিম্পলিফিকেশন অফ গভর্নেন্স স্ট্রাকচার অফ দিস সেক্টর ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, এবং এই জায়গাটাতে যেহেতু নতুন সরকার এটাকে খুব আন্তরিকভাবে ওন করছেন, সো সেই জায়গাটাতে একটা সুযোগ রয়েছে। থ্যাংক ইউ সাজ্জাদ ভাই। আমি এরপরে একটু আফজাল ভাইয়ের কাছে যাচ্ছি। আফজাল ভাই, আপনি খুব সংক্ষেপে যদি শেয়ার করেন। ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দেখলাম যে পরিবেশ যখন নষ্ট করে কেউ একটা ইন্ডাস্ট্রি, তাকে আমরা জরিমানা করি। তো এখন আমি যে ভেজাল পানি খাচ্ছি, আমি কি সেই জায়গায় আইনের জায়গায় আসতে পারবো কিনা আমি জানি না। মাননীয় মন্ত্রী, আপনি নারায়ণগঞ্জে গিয়েছিলেন এবং বলেছেন যে যেসব ইন্ডাস্ট্রিগুলো উৎসতে পাচ্ছি আমি পরিবেশ নষ্ট করে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তো এখন আমাকে দেখতে হবে চামড়ার ক্ষেত্রে কস্ট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড কস্ট অফ বিজনেস। দুঃখজনক যেটা হলো গিয়ে, বাংলাদেশ একটি আমদানি নির্ভর অর্থনীতি। যেই জুতো আমরা বিক্রি করতে হবে দেশের বাইরে, সেই চামড়া আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছি, এবং সেটার পরিমাণ প্রায় 1200 কোটি টাকার মতো, প্রতি বছর 10% করে বাড়ছে। তাতে কি হচ্ছে, আমার যে চামড়া আছে তার দিকে আমি নজর দিচ্ছি না একেবারেই। ফ্যাক্টরির মালিক আনন্দে বিদেশ থেকে নিয়ে আসছেন, উনি আবার ইনসেন্টিভও পাচ্ছেন। তাহলে এই জায়গায় একটা ভারসাম্য নিয়ে আসা উচিত। আমি যদি আমার দেশীয় কাঁচামাল ভিত্তিক প্রোডাক্ট তৈরি না করি, সেখানে আমি কেন ইনসেন্টিভ দিচ্ছি আমি জানি না। এবং ফার্দার টু ইট, আমার মনে হয় একটা এফওসিও তৈরি আসছে, ফ্রি অফ কস্ট ইম্পোর্ট করা যাবে, এক্সপোর্ট করা যাবে। তাহলে আমার দেশীয় কাঁচামাল ভিত্তিক অর্থনীতি কোথায় যাবে আমি জানি না আসলে। এই জায়গাতে আমি শেষ করতে চাই। থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ আফজাল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখন যেতে চাই আমাদের মাননীয় সংসদ সদস্য গাজীপুর 1 আসনের মিস্টার এমডি মুজিবুর রহমান। পার্লামেন্ট কিভাবে একটা রোল প্লে করতে পারে এই ধরনের গভর্নেন্স এবং স্ট্রাকচারাল চেঞ্জকে অ্যাড্রেস করার জন্য? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেই জিনিসটা এখানে এসেছে একটু আগে শুনলাম, যে আমি যেগুলো আমদানি করে সেগুলোর উপরে আমি ট্যাক্স ধরিয়ে দেওয়ার পক্ষে, আর যেটা আমার দেশে আছে আমি সেটা ট্যাক্স কমিয়ে দেওয়ার পক্ষে, দেশীয় শিল্পকে উৎসাহিত করা। তো সুতরাং এই শিল্পটাকে উৎসাহ দিতে গেলে আমাদের কিছু পলিসি নিতে হবে, ফিরিয়ে আনতে গেলে এখানে অবশ্যই আমাদের ভূমিকা আছে। একটা সংসদীয় পদ্ধতিতে সবচেয়ে বড় ক্ষমতা হলো সংসদের। সেই সংসদ এই রুগ্ন এই শিল্পটা সামগ্রিকভাবে এটাকে উজ্জীবিত করার জন্য অবশ্যই দায়িত্ব নেবে। দায়িত্ব না নিলে এই শিল্পটার কি হবে? যেটা বিগত সরকার নেয়নি, এই সরকার নেবে, অবশ্যই নেওয়া উচিত। এখানে অনেকগুলো মিনিস্ট্রির কাজ, এখানে শিল্প মন্ত্রণালয়ের কাজ আছে, পরিবেশ মন্ত্রণালয়ের কাজ আছে, এখানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাজকর্ম আছে না? এবং সব কিছুরই উনি একসাথে করে দেয়, এটা আমার অভিজ্ঞতা রয়েছে। আর লম্বা করছি না আমি, তবে এটুকুই বলবো যে শিল্পটাকে বাঁচানো খুব জরুরি। যাই হোক, আপনাদের এই সুন্দর আয়োজনের জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। তবে এটুকুই বলবো যে সমস্ত সমাধান অবশ্যই রাষ্ট্র নিবে, রাষ্ট্র নেওয়া উচিত। এরা সংসদ নেবে, মাননীয় প্রধানমন্ত্রী নিবে, মাননীয় মন্ত্রী নিবে। শুধু সঠিকভাবে যদি আপনারা সেটার উপস্থাপন করতে পারেন, এবং হেমায়েতপুরে যা হয়েছে আর যা হওয়া উচিত সেই চিহ্নিত করে যদি আপনারা ঠিক মতন তুলে ধরতে পারেন, আমি আপনাদের শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি এই দ্রুতই তিনি এটার সমাধান করে দিবেন এবং আপনারা পাবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আমার মনে হয় আমরা একটা লাইট অফ হোপ পেলাম। আমি এই পর্যায়ে স্বপ্নম আপা, কান্ট্রি ডিরেক্টর প্র্যাকটিক্যাল ইলেকশন বাংলাদেশ, আপনি যদি আমাদের সাথে শেয়ার করেন যে কিভাবে আমরা এই ইন্ডাস্ট্রিকে ইনসেন্টিভাইজ করতে পারি। ধন্যবাদ তাহের ভাই।
আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই প্রকৃতি জীবন ফাউন্ডেশনকে আমাদেরকে এইরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। ইউরোপিয়ান ইউনিয়নের কিন্তু শ্রেয়া বলে একটা প্রজেক্ট রয়েছে, সেটি হলো সাস্টেনেবিলিটি সেফটি রেট্রোফিটিং অফ ইন্ডাস্ট্রিজ, এরকম একটা প্রজেক্ট রয়েছে। আমি এই জায়গাটাতে দাবি করে বলতে পারি, যেহেতু আমি ইউরোপিয়ান ইউনিয়নে কাজ করেছি এবং হুবার্ট আমার সাকসেসর হিসেবে এই পার্টিকুলার প্রজেক্টটিতে কাজ করছেন। তো এইটির এখন একটা আসার জায়গা হলো এই শ্রেয়াপের ফেজ 2টা ডিজাইন পর্যায়ে রয়েছে। তার থেকে বড় আশার বিষয় হলো যে আমাদের সবার রিকোয়েস্টে আসলে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু লেদার সেক্টরকেও এই মেকানিজমের মধ্যে নিয়ে এসছে। তার মানে শুধুমাত্র আরএমজি নয়, এখান থেকে লেদার সেক্টরের যে কমার্শিয়াল অংশটুকু রয়েছে বা ইন্ডাস্ট্রিয়াল অংশটুকু রয়েছে, তারাও এখান থেকে এই সুবিধাটি পাওয়ার পটেনশিয়াল রাখে। এখন সেইখানে যদি ইনসেন্টিভের জায়গাতেই দেখি যে ইনসেন্টিভের আসলে চ্যাপ্টার্সগুলো কি কি, প্রাথমিকভাবে একটি হচ্ছে যে ফিজিবিলিটি স্টাডি। একটি ইন্ডাস্ট্রিকে যদি দাঁড়াতে হয় বা তার যদি ইটিপিটাকে আসলে নিশ্চিত করতে হয়, তাহলে সেইটার ফিজিবিলিটি স্টাডিটা কোম্পানি সবার আগে দেখতে চায়। কেন? কারণ হচ্ছে সে যতটুকু কস্ট ওখানে, যতটুকু ইনভেস্ট এখানে করছে, সেখান থেকে কতটুকু বেনিফিট সে হারভেস্ট করবে, সেই কস্ট বেনিফিট অ্যানালাইসিসের অত্যন্ত অভাব আমরা প্রত্যেকটা অংশে গিয়ে দেখেছি। এই হিসাবটি পরিষ্কার নয়। দ্বিতীয় যেটি, কমপ্লায়েন্সের বিষয়ে আমরা অনেক কথা বলি, এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স এবং সোশ্যাল কমপ্লায়েন্স। এই কমপ্লায়েন্সের জন্য আসলে ক্ষেত্র ভিত্তিক প্রত্যেকটা ইন্ডাস্ট্রির সাইজ অনুযায়ী আসলে এই ইনসেন্টিভটা দরকার, যে কমপ্লায়েন্সটা সে কিভাবে পেতে পারে। আমার আশাবাদ রইল যে হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন যে স্টাডি গুলো এই মুহূর্তে কমিশন করছেন, এগুলো আসলে কিছু কিছু প্রশ্নের উত্তর আমরা পাবো। তবে এই সেগ্রিগেটেড সলিউশনের প্রয়োজনটা কিন্তু থেকেই যাবে এবং সেই ক্ষেত্রে ইনসেন্টিভের কিন্তু কোনো বিকল্প আসলে আমরা দেখতে পাই না এখনো। থ্যাংক ইউ। আমি একটু সুলতান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি। সুলতান ভাই, এই যে ফর্মাল টু ইনফর্মালিটি, যেখানে আমরা ইনফর্মালিটি তো ফর্মালের জায়গায় যাব, কিন্তু লেদার সেক্টর অনেকে বলেন যে এটা ফর্মাল টু ইনফর্মালিটির দিকে যাচ্ছে, তাহলে আসলে আমাদের ফিউচার কি এবং ওয়ার্কার্স ওয়েলবিংয়ের জায়গাতে আপনি কিভাবে দেখবেন, একটু সংক্ষেপে যদি শেয়ার করেন। বলা হচ্ছে ওয়ার্ল্ড ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট সিগনিফিক্যান্ট লেদার ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ ইজ এ হোম, এবং সেটা নিয়ে আমরা কথা বলতেছি তার সাস্টেনেবিলিটি নিয়ে। আমি জানি না এটা কি আমার জন্য সম্মানজনক না দুর্ভাগ্যজনক। আমার কাছে মনে হয় যেন আমরা ম্যাক্সিমাম আলোচনা সীমাবদ্ধ রাখি টেকনোলজির উপরে। এই সিটিপি নিয়ে প্রচুর আলোচনা হয়ে যায়। এর নীতিগত দিকগুলো কি, রাজনৈতিক দর্শন বা রাজনৈতিক ভিশনটা কী হবে এই শিল্পকে নিয়ে, সেখানে আমরা কিভাবে সবাই সম্পৃক্ত হব এবং এর সাথে সম্পৃক্ত সবাইকে কিভাবে অংশীদার করে এই শিল্পটা আগাবে বা এগোবে, এটা বা সাস্টেন হবে, এটা কিন্তু আমরা খুব বেশি আলোচনা করি না। সুতরাং আমি প্রথম সুপারিশ যেটা করব, যে আমাদের এই যে এই প্রকল্প ভিত্তিতে যত আলোচনা হয়েছে সুপারিশ, সবগুলোকে একটা ম্যাট্রিক্সের মধ্যে নিয়ে এসে যে কী কী সুপারিশ হয়েছে ভাগ করে, টেকনোলজির, নীতির, আমাদের রাজনৈতিক দর্শন কি হওয়া উচিত, পরিবেশ, তারপরে এটা কার কি দায়িত্ব ছিল, কেন হয়নি বা কে করা উচিত, এটা মন্ত্রী মহোদয়কে দেওয়া। তা প্রথম আমি বলবো সুপারিশগুলোকে তালিকাবদ্ধ করা, ঘাটতিগুলোকে চিহ্নিত করা এবং সেটা সরকারকে এবং বিভিন্ন স্টেক হোল্ডারকে দেওয়া, সেটা মনিটর করা। এই প্রজেক্ট শেষ হয়ে গেলেও এরকম একটা ট্রাইপারটাইট বা মাল্টি স্টেক হোল্ডার টাস্ক ফোর্স থাকতে পারে কিনা আমাদের পক্ষ থেকে, যারা এটাকে ট্র্যাক করবে যে আসলে কতখানি অগ্রগতি হয়েছে এবং কে কে কার কার কাছে যাওয়া দরকার, কখনো এটা চিন্তা করে দেখতে পারেন। আর দুই, আমি যেটা বললাম যে নীতিগত ব্যাপারগুলো নিয়ে ঠিক করা দরকার। আর শেষ কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে অবশ্যই সরকারের পক্ষ থেকে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। একটা চমৎকার কিন্তু কোয়ালিশন হয়েছিল, প্রকৃতি জীবন ফাউন্ডেশন থেকে শুরু করে আমরা পর্যন্ত সবাই যুক্ত, তো আমরা আগাতে থাকি কিছু পয়েন্ট নিয়ে। ধন্যবাদ। থ্যাংক ইউ সুলতান ভাই। আমি জাস্ট একটু রেজাউল ভাইয়ের কাছে একটু আসতে চাই, গণস্বাস্থ্য কেন্দ্র, যে আপনারা তো শ্রমিকদের স্বাস্থ্য চিকিৎসা সেবা নিয়ে কাজ করতেছেন এই ইউরোপিয়ান ইউনিয়নের এই প্রজেক্টে, আপনারা কিভাবে কাজ করতেছেন, আপনাদের কি ধরনের ইনিশিয়েটিভ আছে, কি ধরনের ফলাফল পেলেন এই পর্যন্ত? আমরা যে কর্মীগুলান কাজ করে ট্যানারি স্টেটে, এখানে আমরা দুই ধরনের সমস্যা পাই। একটা হলো তাৎক্ষণিক সমস্যা পাই, যে রিএজেন্টগুলো বা কেমিক্যালসগুলো ইউজ হয় তার সরাসরি সংস্পর্শে। এখানে দেখা যাচ্ছে যে যে ফ্যাক্টরি ওনারগুলো আছে, সে ফ্যাক্টরি ওনারগুলো তার ওয়ার্কাররা যে প্রোটেকশন ইকুইপমেন্টগুলো ব্যবহার করছে না, এই ব্যাপারে তাদের কোনো দৃষ্টি নাই। এইটার ফলে একটা ওয়ার্কার যখন খালি পায়ে কাজ করে ভিজা ফ্লোরে এবং যেখানে ওই রাসায়নিক বর্জ্যগুলো থাকে, সেখানে কাজ করার ফলে তার শরীরের মধ্যে এই জিনিসগুলো ঢুকে যাওয়ার ফলে তার অর্গান, বিশেষ করে তার কিডনি, তার লিভার এবং ফুসফুস ক্ষতি হচ্ছে। এবং সবচেয়ে মারাত্মক যে রোগগুলো পাই সেটা হলো এই ক্রোমিয়ামের ইউজের জন্যে যে ক্ষতগুলো সৃষ্টি হয়,
হ্যাঁ, এই ইয়েগুলো পাই। এবং সবচেয়ে বড় যেটা সমস্যা হলো স্কিন ক্যান্সার তৈরি করছে। থ্যাংক ইউ আপনার। আমি একটু পাশে মাহমুদা আপা আছেন, আপনি যদি একটু শেয়ার করতে চান সংক্ষেপে। মাহমুদা আপা আসলে সবুজের অভিযান ফাউন্ডেশন এক্সিকিউটিভ জি, ডিরেক্টর। প্রথমে আমি বলতে চাই 3 বছর আগে যখন ফ্যাক্টরিগুলোতে আমরা ভৈরবে, শুধু ভৈরবে কাজ করেছি এবং লেদার সেক্টরটাকে ফুটওয়্যারে কাজ করেছি। তো 3 বছরে যে এই জিনিসটা করা হয়েছে, বিশেষ করে নারী শ্রমিকদের নিয়ে আমরা বেশি কাজ করেছি, যে ওদের সমান বেতন না, ওদের জন্য টয়লেট নাই। তো সেখানে এই জিনিসগুলো দেখে আমরা শুধু নারী শ্রমিকদেরকে বেশি গুরুত্ব দিয়ে যেই জিনিসগুলো আমরা করেছি, যে তাদের জেন্ডার সমতা নিয়ে কথা বলেছি, তাদের ক্যাপাসিটি বিল্ডিং করেছি এবং ওয়েলবিংয়ের জন্য নারী পুরুষ যেন সমান বেতন পায়, নারীদের জন্য একটা ওয়াশরুম অন্তত থাকে, এই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করেছি। এবং আইডি কার্ডটা সবচেয়ে বড় মনে হয়েছে আমাদের কাছে, যে ওদের দরকার। এখন মালিকরা আইডি কার্ড দেওয়া শুরু করেছে, সব ফ্যাক্টরি দেয়নি, আমাদের কিছু কিছু ফ্যাক্টরি আইডি কার্ড দিচ্ছে। এবং কিছু শ্রমিক এবং মালিক মিলে অনেক আলোচনার পরে আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের পরে একটা ইউনিয়ন হয়েছে ওখানে। আর Thank you, নারীদের আপা। সবচেয়ে বড় যেই কথাটা ছিল সেটা বললো যে আমাদের ট্রেনিং সেন্টার দরকার। আর আমরা সামনে যে জিনিসটা চাচ্ছি, অবশ্যই ফুটওয়্যারে ডে কেয়ারের ফ্যাসিলিটিস থাকতে হবে। আমরা অনেক মাকে দেখেছি পাশে বাচ্চাকে বসায় রেখে কাজ করছে ভৈরবে। তো thank ডে you, কেয়ারের আপা। কথাটা আমরা Thank you. করছি সামনে। থ্যাংক ইউ। আর ওয়াশরুমের আলাদা জি, ওয়াশরুমের জি। বিষয়টা। আপনি রিভার ফাউন্ডেশনের থেকে আপনি যদি সংক্ষেপে একটু নদী কি ধরনের আপনি দেখছেন, আপনার দিক থেকে আপনার শেয়ার করবেন। ধন্যবাদ। আমাদের পর্যবেক্ষণ এবং আজকের আলোচনার মাধ্যমে আমরা যেটা জানলাম যে আসলে যেই প্রক্রিয়ার মাধ্যমে বা যেই কারণে ট্যানারি শিল্পটা স্থানান্তর হয়েছে, সেই সমাধানটা হয় নাই, দূষণের স্থানান্তর হয়েছে এবং দূষণের সমাধানটা হয় নাই। ট্যানারি শিল্প সাস্টেনেবল না হওয়ার পিছনে নদীর কি ক্ষতি হচ্ছে, নদীর অধিকার এবং নদীতে মানুষের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। আমরা জানি নদী কিন্তু একটা পাবলিক ট্রাস্ট প্রপার্টি। এখন নদী পাবলিক ট্রাস্ট প্রপার্টি হিসেবে নদীতে জনগণের অধিকার আছে। এখন এই জনগণের অধিকারটা আমরা কিভাবে নিশ্চিত করতে পারি? এই যে নদীর ইকোসিস্টেম সার্ভিসটা আমি ঠিকমতো পাচ্ছি কিনা, নদীর পানিটা কৃষিকাজে ব্যবহার করতে পারছি কিনা, নদীর পানিটা আমরা গৃহস্থালির কাজে ব্যবহার করতে পারছি কিনা, নদীতে জলচর প্রাণী থাকতে পারছি কিনা, সেই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি, তাহলে একটা সাস্টেনেবল লেদার সেক্টর কিন্তু খুবই জরুরি। এবং লেদার সেক্টরটা যদি সাস্টেনেবল হয়, টেকসই নদী ব্যবস্থাপনাটাও মানে সুন্দর হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। মোর্শেদ ভাই খুব সংক্ষেপে যদি শেয়ার করেন। থ্যাংক ইউ। এই প্রজেক্টের কিছু প্রশিক্ষণ কাজে আমি সম্পৃক্ত ছিলাম, সেই কারণে আমি প্রত্যক্ষদর্শী হিসেবে বলবো এই প্রজেক্টের কিছু বেস্ট প্র্যাকটিস ছিল। এখন প্রশ্ন হচ্ছে হাউ উই ক্যান সাস্টেন দিস, কারণ প্রজেক্টের নামেই বলা আছে বিল্ডিং এ সাস্টেনেবল লেদার সেক্টর। অসংখ্য ট্রেনিং ম্যাটেরিয়াল ডেভেলপ করা হয়েছে প্রজেক্টের আওতায়, 3টি প্রতিষ্ঠানই এখানে কাজ করেছেন। এখন আমাদের চিন্তা করতে হবে, আমরা রাজশাহীতে যে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা ইনস্টিটিউট হয়েছে, আমরা তাদের কারিকুলামে এই কারিকুলামটি ইনক্লুড করতে পারি কি। আমার স্পেসিফিক সাজেশন হচ্ছে রিগার্ডিং দিস প্রজেক্ট আমাদের একটা এক্সিট প্ল্যান থাকতে হবে। সেকেন্ড থিং হচ্ছে সাস্টেনেবিলিটি অপশন। বাংলাদেশে অনেক প্রজেক্টের অনেক কিছু হারিয়ে যায়, এটা আমি নিজেই সাক্ষী আছি। তাহলে এটা আমাদের চিন্তা করতে হবে এবং আমাদের যে বেস্ট প্র্যাকটিসগুলো সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। Thank এবং you, সবচেয়ে মোর্শেদ বড় ভাই। বিষয় হলো যে আমরা খুব শীঘ্রই আমাদেরকে বাণিজ্য মন্ত্রীর সাথে, যিনি এখন দুটো মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, উনি যেহেতু একটা প্ল্যান ঘোষণা করবেন, তার আগেই আমাদেরকে কমিউনিকেট করতে হবে। থ্যাংক ইউ। রুমাপা থেকে শুনে আসি যে যেহেতু নদী দূষণ নিয়ে কথা হচ্ছিল, আপা সংক্ষেপে যদি একটু বলেন আর কি। আমরা ট্রেসেবিলিটি নিয়ে কথা বলছি। আমরা যেহেতু ইউ মার্কেটের কথা বলি, তাহলে ইউ বায়াররা যখন যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে বায়াররা প্রথম কথাই বলবে এই প্রোডাক্টটা কোথা থেকে এসেছে। মানে এই জায়গাটা যদি আমরা একটু ফোকাস করি, তাহলে ট্রেসেবিলিটির কথা আসছে। এবং আমাদের কিছু ভালো দিক এর মধ্যে আছে। আমরা যদি বলি যে এর মধ্যে একটা প্রজেক্ট থেকে 151টা স্লটার হাউস কিন্তু রেজিস্টার্ড হয়েছে, 22টা ট্রেসেবিলিটি পাইলটিং করা হয়েছে, টোটাল প্রায় 20,08,061 স্কোয়ার ফিট ট্রেসেবল চামড়া উৎপাদন হয়েছে, যা কিনা জাপান, চায়না, মেক্সিকো, স্পেন, জার্মানির মতো কান্ট্রিগুলোতে এক্সপোর্ট করা হয়েছে। যেহেতু এটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, আমাদের এইচআরডিডির জায়গাটাতে কিন্তু প্যারালালি আমাদের এই কাজটা করতে হবে, যে আমরা যেন এইচআরডিডির জায়গাটাতেও ফোকাস করি। যেহেতু অনেক বছর ধরে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি, সেই জায়গাটায় আমরা একটা খুবই প্রুভেন একটা ব্যাপার, যে স্লাজ থেকে পেপার ব্লক টাইলস তৈরি করা হয়েছে। পার্সোনালি
আমি এই কথাটা বলতে চাই যে যেটা আমরা অলরেডি প্রুফ করেছি, তৈরি করেছি। গত ৫ থেকে ৬ বছর ধরে আমি শাহনাজ ভাই আছে, আমাদের বিটিএ চেয়ারম্যান স্যার আছে, আমরা অনেকেই বিষয়টা জানি। কিন্তু এখন পর্যন্ত এটাকে কোনো বিজনেস মডেলে নেওয়া, Commercialization নয়। পাইলটিং করা বা এটাকে আমরা করতে পারি না, এটাকে অসম্ভব ছিল। কিন্তু আমরা আসলে ওই জায়গাটাই ঘুরপাক you. খাচ্ছি। থ্যাংক ইউ তো আপা, এটা নিয়ে থ্যাংক আমাদের ইউ কাজ ভেরি মাচ। করার আমি সুযোগ আছে। বিসিকের মিজান ভাইয়ের কাছে যাব, তারপর লাস্ট ইন্দিরা। মিজান ভাই, আপনারা কোথায় আছেন বা আপনাদের অবস্থানটা কোথায়? ধন্যবাদ। আমরা আসলে যে জায়গাতে ছিলাম, আমাদের প্রাতিষ্ঠানিক যে পজিশন সেটা সে জায়গাতেই আছে। এবং প্রশ্ন ছিল যে চামড়া স্টেট টাকার, তো লেদার স্টেট বা ট্যানারি স্টেট এক জিনিস, আর লেদার সেক্টর কিন্তু এক জিনিস। লেদার সেক্টরটা কিন্তু ভাস্ট, এখানে ফুটওয়ার আছে, লেদার গুডস আছে, তারপরে আছে, এখানেও বড় একটা সেক্টর। বাট স্টেটের বিষয়টা যদি বলি, স্টেটটা তো অবশ্যই অ্যাডমিনিস্ট্রেট বাই বিসিক। তো বিষয় হচ্ছে বিসিকের এই স্টেটগুলোর মধ্যে আমাদের যে রোলটা থাকে সেটা হচ্ছে শিল্পাঞ্চলের ডেভেলপমেন্ট। যে ধরনের অবকাঠামো দরকার, ইউটিলিটিস দরকার, যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা দরকার শিল্পায়নের জন্য, সেটা ডেভেলপ করাই আমাদের ওইখানকার মূল ম্যান্ডেট। তো সেটাই করা হয়েছে এখানে। তবে যেটা প্রবলেম হয়ে গেছে যে সিইটিপি ডিজাইন কিংবা সিইটিপির কারিগরি দক্ষতা, এটা বিসিকের ছিল না। প্রজেক্টটা নেওয়া হয়েছিল 2003 সালে। তো সেই থেকে সেই সময়ের যে প্ল্যানিং, সেই সময়ের যে পরিকল্পনা, সেই সময়ের পরিকল্পনায় সিইটিপির যেই চিন্তাধারাটা, সেটা টোটালটাই ছিল যে একজন ডোনার ফান্ড করবে, তারা আইডিয়া নিয়ে আসবে, তারপরে সিইটিপিটা তৈরি করা হবে। এটা কিন্তু পর্যায়ক্রমে ইভ্যালুয়েট হতে হতে শেষ পর্যন্ত 4th রিভিশনে গিয়ে এই একটা সিইটিপি বিসিকের মাধ্যমে সরকার করেছে। এখন ডিজাইনের দায়িত্বটা কিন্তু ছিল, অ্যাপ্রুভ করার দায়িত্বটা ছিল কিন্তু বুয়েটের ছিল, কারণ টেকনিক্যাল নো হাউ তো বিসিকে নেই। বিসিক তো স্টেট তৈরি করেন, নট সিইটিপি। যেটা আমার কাছে মনে হয় যে আমাদেরকে এখন ডেভেলপমেন্টের সাথে প্রাইভেট সেক্টর লিডারশিপ বা প্রাইভেট সেক্টর লেড ডেভেলপমেন্ট, এটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমরা ওয়ার্ল্ড ওয়াইড যেখানে আপনি যাবেন, ডেভেলপমেন্ট গভর্নমেন্ট লেড বাই ডেভেলপমেন্ট, এটা কিন্তু হয় না। ডেভেলপমেন্ট যারা বুঝেন তাদের এটা মানতেই হবে, কারণ সরকার প্রাইভেট সেক্টর একটা ইনিশিয়েটিভ নিবে, সরকার সেটাকে ফুয়েলিং করবে, সেটাকে সাপোর্ট করবে, সেটার জন্য ইকোসিস্টেম ডেভেলপ করে লিড কিন্তু প্রাইভেট সেক্টরকে দিতে হবে। তো এই সেক্টরটা আগামী 10 বছরও এভাবেই থাকবে যদি না কি প্রাইভেট সেক্টর এটা লিডটা না নেয়। এটা কিভাবে নিবে? এটা সাস্টেনেবল করার জন্য যে জায়গাতে ইমপ্লিমেন্ট করা যায়, প্রোডাকশনের ভিতরে যা যা আছে, মানে compliance, মিজান ভাই, আপনি বলতে চাচ্ছেন যে এখন লিড নিতে হবে আমাদের মালিকরা যারা আছেন এখন যে পর্যায়ে, ওনাদের কি মূল লিডটা নিতে হবে? গভর্নমেন্টের কাছ থেকে চেয়ে নিতে হবে, গভর্নমেন্টের কাছ থেকে বুঝে নিতে হবে, আদায় করে নিতে হবে। এই বিষয়টা লিডটা নিতে হবে, লাইক দ্য আরএনজি সেক্টর, এবং লিডটা নিতে হবে প্রাইভেট সেক্টরকে। I would like to ask you one simple questions, Indira, that do you think the collaboration of this project, the current project we're working, contributed to improve the compliance and environmental sustainability in Bangladesh leather industry? The answer is yes, for sure. Yes. And in fact, we started this project with the idea that social and environment compliance are not two different coins. They are two sides of the same coin. And you know what has been really heartening for me, and I speak for everyone here who's been part of the project, is how the project was received by people. I don't mean just workers, I mean the management, I mean the government departments that we constantly nagged and harassed with our meeting requests. I think that tells us something. One is that education is so needed, meaning education of compliance, what exactly it includes. It's like very unclear, very vague. So people really value that. Second thing is really this willingness to improve, wanting the sector to improve. We saw that at all levels. Willingness from who? From workers, from trade unions, from employers, especially middle management, because the changes we are seeing are small in the larger scheme of things. But there is pre-treatment, willingness to try pre-treatment, even though the bigger infrastructure needs more money. There's willingness to see how to separate the chromium water and salt water, for example, and I mean the issues that our GK and SOF partners have been talking about, like the linkage between irreversible skin ailments that you get because of your work, exposed to 200 plus toxic chemicals, and what are your rights then at the end of your work. So I think these are all important issues that we got integrated, and I would just say that very heartening journey. Despite the situation of difficult periods over the last 3 years in Bangladesh, we are actually very happy with how far we've come, and I really hope that this
joint integrated approach will be taken forward and integrated in Thank you. future programming. Yeah. থ্যাংক ইউ আমার বাম পাশে সাকি আপা আছেন, ওশি ফাউন্ডেশনের চেয়ারপারসন। ধন্যবাদ। কাজ করতে গিয়ে আমার এখন মনে হচ্ছে আমি আশাহত নয়, আমি আশাবাদী। কারণ একটা সময় গার্মেন্টসের অবস্থাও খুব খারাপ ছিল, বাট এখন দেখেন ওনারা একটা পর্যায়ে চলে এসেছেন। তো আমার বিশ্বাস আমরাও একটা সময়ে হয়তোবা এই শিল্পটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। এটার জন্য আসলে যেটা প্রয়োজন, একটা সবুজ, ন্যায়সঙ্গত ও প্রতিযোগিতামূলক চামড়া শিল্প যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে সেই জায়গায় পরিবেশ সুরক্ষা, শ্রমিকের অধিকার, অর্থনৈতিক প্রবৃদ্ধি সমন্বিতভাবে বিবেচনা করে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। এবং সেই জন্যে আমি বিশ্বাস করি সরকার, শিল্প শ্রমিক, মালিক, শ্রমিক এবং যারা অংশীজন আছেন, উন্নয়ন সহযোগী যারা আছেন, তাদেরকে খুব স্ট্রংলি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। তো আমার প্রত্যাশা, দেয়ার ইজ অলওয়েজ সানশাইন আফটার ক্লাউডস। থ্যাংক ইউ। হুবার্ট, ডু ওয়ান্ট টু অ্যাড সামথিং? I think it's really important for the sector to be competitive, but in a competitive way that factors in social and environmental costs. This advisory service will help and assist in that process. And finally, the smaller, kind of specific activities, just to give an idea on where we stand. We have been providing advisory service awareness campaigns with workers, with small businesses, in understanding what environmental and social norms actually are, what the significance of these norms are for them. Also for smaller businesses, because a lot of, in the sector that is SME defined, there's a lot of smaller operators which are struggling to understand the norms and standards in Bangladesh, but also internationally. We are providing support in leather working group certification. We have, and we've gone into a trajectory where we are working with a number of companies to guide them and to assist them into compliance. Just to mention the fact that we as European Union are and have been active in the sector for quite some time, Yeah, that we are taking things seriously, that we are ready to support government yeah. for the further development of the sector. And that for us, in our future plans and projects where we are not yet, are highly interested to work in the future for the further development and betterment of the sector. Thank you. থ্যাংক ইউ ফর ইউর রিমার্কস। আমি আগে সর্বশেষ স্টেট মিনিস্টার স্যারের কাছ থেকে শুনবো। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সবাইকে যে এত লম্বা সময় ধরে এইটা একটা নিয়ে কথা চলছে। তো আজকে মূলত চামড়া শিল্পের পরিবেশগত প্রভাব এবং আমাদের অধিকার, মানে যেটা আর কি ইম্প্যাক্টস অ্যান্ড রাইটস, তো এটাই ছিল ইস্যু। আর আমি সেই প্রেক্ষিতে আসছি লেম্যান হিসেবে। আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে আসলে সমন্বয় বা মানে স্মার্ট হ্যান্ডলিংয়ের অভাব আমি ফিল করেছি। এত বড় একটা স্মার্ট ইন্ডাস্ট্রি অথচ ভেরি আনস্মার্টলি ডিল করা হচ্ছে, এবং ওনারা জানেন না যে ওনাদের সমস্যাটা কী, ওনাদের ওভারকাম করার জন্য যে পলিসি সেটা সম্পর্কে ওনাদের ভালো স্টাডি করা নাই, বা ওনার এক্সপার্ট অপিনিয়ন ওইভাবে নিচ্ছেন না। যেটা নিচ্ছেন সেটা হচ্ছে ওনাদের সুবিধা মতো, যার যেটা দরকার সে সেটুকু নিয়ে কথা বলছে অ্যাজ এ কমপ্লিট প্যাকেজ। যে এই ইন্ডাস্ট্রিটা আমরা হাজারিবাগ থেকে হেমায়তপুরে নিলাম, আমরা পলিউশনটাকে কমানোর জন্য বা একটা নতুন প্ল্যাটফর্মে এটাকে একটা আপগ্রেড করার জন্য বা ওয়ার্ল্ড ক্লাস ইন্ডাস্ট্রি করার জন্য, সেটাকে আমরা কিন্তু করতে পারি না, কিন্তু আমরা সেই ইমপ্রেশনটাকে ডাউন করেছি। তো এই জিনিসটা আমার কাছে কিন্তু ওখানে গিয়ে খারাপ লাগছে। বাবু ভাই যখন আমাকে বলেছে তখন আমি ইন্টারেস্ট ফিল করেছি যে না, আসলে আমাদের যেমন ইটিপি আছে, কিন্তু ইটিপি কিন্তু চালু করে না কিন্তু অনেক জায়গায়। মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে চেকলিস্ট করতে হবে, সেখানে প্রায়োরিটি থাকবে। তারপর মনে করেন আপনার ডেডলাইন সেট করতে হবে যে না, আমি এই ভিতরে এটা করতে পারবো, এখানে এটা আমার এক্সিট পয়েন্ট বা আমি এখানে এই টার্গেট নিয়ে কাজ করছি। তারপরে আপনার টিচার অ্যান্ড বেনিফিট যেটা আমি প্রথমে বলছি সেটাকে আপনাকে তুলে আনতে হবে। তারপরে যেসব ফ্যাক্টরি ট্র্যাক রেকর্ড ভালো আছে, যারা অপেক্ষাকৃত ভালো মানুষ বা সিচুয়েশনের কারণে বা যে কোনো কারণে তারা মানে খারাপ পজিশনে চলে গেছে বিকজ অফ সিচুয়েশন, বাট পিপল আর গুড, দেয়ার রেকর্ড ইজ গুড, আপনি তাদেরকে লিস্ট ডাউন করেন, তাদেরকে ফ্রন্ট লাইনে আসেন। আর যারা সত্যিকার সার্ভাইভ করতে পারছেন না তাদেরকে আপনারা এক্সিট দেন বা আরেকজনের টেক ওভার করে নেন, নিয়ে তাদেরকে রিলিজ করে দেন, যেন মানে এইটা একটা বার্ডেনের জায়গায় না থাকে আর কি। সবচেয়ে বড় কথা, আপনাদের অনেস্ট অপিনিয়ন নিয়ে আসতে হবে। যদি আমাদের প্রাইম মিনিস্টার বা আমাদের যদি ক্যাবিনেট যদি মনে করে যে না, আপনি এখানে আসছেন শুধু আপনার বেনিফিট নেওয়ার জন্য, আপনার এখানে অনেস্ট কমিটমেন্ট নাই, তাহলে ওইটা কিন্তু এন্টারটেইন করবে না, নো ম্যাটার। কারণ আমাদের অনেক সেক্টর আছে, বাট এই সেক্টর গুরুত্বপূর্ণ, কিন্তু ইট ডাজ নট মিন দ্যাট আমরা এটি নিয়ে ডুবে যাব। আমরা চাইবো যে
এই সেক্টরকে আপগ্রেড করতে। তো সেজন্য আপনাদের কমিটমেন্টটা অনেস্ট থাকতে হবে, যে না শুধু ম্যানেজ করার জন্য না। কারণ আমাদের সমস্যা হয়ে গেছে একটাই, যে প্রত্যেকটা সেক্টরে যখন যে আসে তখন তার বেনিফিটটা নেওয়ার জন্য সে সুন্দর করে এক্সপ্লেনেশন দেয়। তো এই জন্য যদি এটা নিয়ে আসেন আমি মনে করি তাহলে সেটা হবে। পাশাপাশি এক্সপার্ট অপিনিয়ন নিলে আমি মনে করি যে এখানে আপনাদের অনেক ধরনের এখানে কস্ট বেনিফিট বা এনভায়রনমেন্টাল বেনিফিট বা অন্যান্য যেগুলো আছে, কারণ আপনি একটা ডিজাইন ঠিক করেনি বিধায় কিন্তু আপনাদের এত বড় ডিজাস্টার হয়েছে বা একটা সিচুয়েশন আসছে, আপনার স্টাক আপ হয়ে গেছেন প্রপার প্ল্যানিং প্রপার প্রসিডিউর ফলো না করার জন্য। সমস্যা আপনাদেরকে দেখাতে হবে পথ। আমরা যদি মনে করি যে না আপনাকে আমি হাত লাগালে আপনি উঠে আসবেন, ডেফিনেটলি আমরা হাত দিব। বাট আমি যদি মনে করি যে না আমি এই দায়িত্ব নিলে আমার নিজেই আমি বিতর্কিত হব, আমি তো সেখানে যাব না। গভর্নমেন্টকে আপনারা বলতে পারেন যে না আমাদের একটা মন্ত্রণালয়, যখন আপনারা বসবেন যে আমাদের একটা মন্ত্রণালয় ফিক্স করে দেন, দে উইল বি গভর্নিং দিস সেক্টর। তারা সেই এক্সপার্ট হ্যান্ড বা টেকনিক্যাল হ্যান্ড এটা নিয়ে তারা কাজ করবে বা এখানে সব কিছু তারা দেখভাল করবে। সুতরাং আমি এতটুকু বলতে পারি যে আপনারা যদি সঠিকভাবে আসেন তাহলে একটা সলিউশনের রাস্তা তৈরি হবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তোমাদের অনেক ধন্যবাদ সবাইকে। আমরা আজকে পেয়েছি, শুধু ফ্ল্যাক্সা থেকে আমরা কোনো প্রতিনিধি পাই নাই। তো হলে সেটা আরও একটু হয়তো আরও ভালো হতো আমাদের, আরও ইনক্লুসিভের জায়গা থেকে। তো আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমি হ্যান্ড ওভার করতেছি আমাদের বাবু ভাইয়ের কাছে, আমাদের প্রকৃতি জীবন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান। জি ধন্যবাদ মাননীয় মন্ত্রী, অনেক সময় দিলেন আমাদের। এবং একটি জিনিসই সবার চেষ্টা ছিল এই ইন্ডাস্ট্রিটাকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর পরিবেশ প্রকৃতির সাথে কিন্তু এই ইন্ডাস্ট্রির ওতপ্রোতভাবে জড়িত। কারণ এই ইন্ডাস্ট্রির যেই পরিমাণ পলিউশন হয়, সেই পলিউশনকে যদি আমরা ভালোভাবে ব্যবস্থাপনার মাধ্যমে মিনিমাইজ না করতে পারি তাহলে কিন্তু সমস্যা বাড়বে, কমবে না। তো সেখান থেকে আমি বলবো যে এটা একটা খুব ফলপ্রসূ আলোচনা আমরা করেছি, নানা বিষয় নিয়ে নানা বিষয় উঠে এসছে। আর সবারই কিন্তু একটি লক্ষ্য, এই ইন্ডাস্ট্রিটা ভালো হোক, ভালোভাবে চলুক। পাশাপাশি আরেকটি জিনিস সেটা হলো সামনে এগোতে হলে কিন্তু আমাদের সবার হাতকে এক করতে হবে, এবং সেই হাত এক করার জন্যই কিন্তু আমরা সবাই বসেছি এখানে, এবং অন্যদেরও কিন্তু এর সাথে যোগ করতে হবে। এবং এখানে অনেক কমপ্লেইন থাকবে, অনেক ধরনের আমাদের সমস্যাও আছে। আলটিমেটলি কিন্তু একটি লক্ষ্য, এই সেক্টরটা সামনে আরও যেন ভালো হয়, আরও যেন আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং একটা ফলপ্রসূ একটা ইন্ডাস্ট্রি হিসাবে এটা যেন এস্টাবলিশড হয়। অনেক সময় দিলেন আপনারা, অনেক কথা বললেন, অনেক কিছু জানলাম আমরা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।